বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আন্দোলনের সময়কার কর্মকাণ্ডকে দায় মুক্তি দিয়ে আইন করতে চায় কেন সরকার? কেমন দেখা যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরিবেশ? ইরানে এবারের সরকার বিরোধী আন্দোলন কেন নজিরবিহীন? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা, এছাড়া যুক্ত আছেন বিবিসি বাংলার সাংবাদিক মুকিবুল হাসান। তাদের কথা তো শুনবো, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। কয়েকদিন আগে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে আইন করার কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা। এরপর থেকে এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। বাংলাদেশে অতীতে বিভিন্ন সময়ে করা দায় মুক্তি আইনের প্রসঙ্গ টানছেন কেউ কেউ। কোন কোন প্রেক্ষাপটে সেসব আইন হয়েছিল, কতদিন টিকে ছিল এবং এই সময়ে এসে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়ার আইন করার প্রয়োজন পড়ছে কেন? তানহা তাসনিমের প্রতিবেদন। দায় মুক্তি গণঅভ্যুত্থানের পর থেকে ঘুরে ফিরে বারবার সামনে এসেছে এই প্রসঙ্গ। সম্প্রতি এ নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের পর শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে কেবল এবারই নয়, বাংলাদেশের রাজনীতিতে এর আগেও অন্তত 3 বার আইন ও অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পর 19৭৪ সালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন প্রথমবারের মতো দায় মুক্তি দেওয়া হয় বিতর্কিত রক্ষী বাহিনীকে। আইনশৃঙ্খলা রক্ষায় গঠিত এই আধা সামরিক বাহিনীর জন্য জারি করা সংশোধিত অধ্যাদেশে তাদের সব কাজকে আইনসঙ্গত বলে ঘোষণা করে তৎকালীন সরকার। বিচার চাওয়ার অধিকারটা হলো আমার 1 নম্বর মৌলিক অধিকার। তো আপনি কোনো আইন করে বিচার চাইতে পারবেন না, এটা বললে তো সেটা কখনো সংবিধান সঙ্গত হয় না। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই গত 55 বছরে বেশ কয়েকবার দায় মুক্তি দেওয়া, মানে আপনি বিচার চাইতে পারবেন না, এইগুলি আইন করা হয়েছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনে রক্ষী বাহিনী বিলোপ করে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় এবং এ সংক্রান্ত আদেশ রদ করা হয়। আবার এই আদেশের 1 সপ্তাহ আগেই দ্বিতীয়বারের মতো জারি করা হয় ইনডেমনিটি অধ্যাদেশ। এতে বলা হয় সপরিবারে শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করা যাবে না। 4 বছর পর 1979 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সংসদে আইনটি অনুমোদন পায়। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে আইনটি বাতিল করা হয়। পরে কার্যকর হয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মধ্যে 6 জনের বিচার ও শাস্তি। কতিপয় ব্যক্তিকে কিংবা কতিপয় গোষ্ঠীকে কিংবা একটা বিশেষ বাহিনীকে কিংবা একটা রাজনৈতিক দলকে রক্ষা করার জন্য এই আইনগুলো করা হয়েছে। অর্থাৎ ওভারঅল দায় মুক্তির বিষয়টা আসে ন্যাশনাল বিল্ড আপের জন্য, যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল হারমোনি যাতে বজায় থাকে, ইন ফিউচার যাতে এগুলো নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়, এই জন্য দায় মুক্তিটার কথাটা আসে। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে এটা ব্যবহার করা হয়েছে। তৃতীয়বারের মতো বাংলাদেশে এই ঘটনা ঘটে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় 2003 সালে। আইনশৃঙ্খলার যুক্তিতে পরিচালিত অপারেশন ক্লিন হার্টের সাথে জড়িতদের আইন করে দায় মুক্তি দিয়ে। সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযানে 40 জনেরও বেশি মানুষ হেফাজতে মারা যাবার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। অধিকাংশ ক্ষেত্রে এসব মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হবার বিষয়টি সামনে আনে সরকার এবং সেনাবাহিনী। দায় মুক্তি দেওয়ার আইনটি চ্যালেঞ্জ করে রিট করা হলে 12 বছর পর 2015 সালে একে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। যদিও বাতিল ঘোষিত দায় মুক্তি আইনটি আইন ও বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও কার্যকর দেখানো হচ্ছে। সংসদেও বিলুপ্ত হয়নি আইনটি। আইনের বই থেকে এটা বিলুপ্ত হবে যদি সংসদ একটা ওই বিলুপ্ত আইন পাস করে। না হলেও আইনটা আইনের বইয়ে থাকবে, কিন্তু এর কোনো প্রয়োগ হবে না, কোনো আদালত এই আইন প্রয়োগ করতে পারবে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্তদের ক্ষেত্রেও সেটিকে উদাহরণ হিসেবে আনা হচ্ছে। এই তুলনা কতটা যৌক্তিক? ওইটা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, বিশেষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে, আর এটা হলো একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, আমাদের উইদিন দ্য কান্ট্রি। সুতরাং এই দুইটার সাথে কখনো তুলনা হয় না। তো এখন আপনি যদি দায় মুক্তির কথা আনেন, দায় মুক্তি কিসের জন্য আপনি দায় দিচ্ছেন? আপনি কি অপরাধ করলেন যে আপনি দায় চান, দায় মুক্তি চান? আপনার অপরাধটা তাহলে বলেন। এখন আপনি যদি বলেন যে আমি পুলিশ মেরে ফেলছি, আমি থানা জ্বালাই দিছি, আমি 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 খুন করেছি, আমি লুট করেছি, আমাকে দায় মুক্তি দেন, এটা তো ন্যায্য না।
রাজনীতির বাইরে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে সংশ্লিষ্টদের দায় মুক্তি দেওয়া হয়। ফলে দেখা যাচ্ছে শেখ মুজিব, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সব আমলেই দেওয়া হয়েছে দায় মুক্তির আইনি ভিত্তি, যা পরবর্তী সময়ে আর কার্যকর থাকেনি। সবশেষ গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনায় বিষয়টি। বিচার না করে দায় মুক্তি আইন দেওয়াটা আমার মনে হয় যে এখন না, পরে ইতিহাস কিন্তু এটাকে ভালো চোখে দেখবে না। এখন হয়তো আমরা বিপ্লবোত্তর মানে 1-1.5 বছর হয়েছে, আমাদের এটা মননে চেতনায় অনেক বেশি দাগ কেটেছে, কিন্তু 15 বছর পরে তো তখন লোক এটা ভাবা শুরু করবে, এটা কি হলো, তাদের এত লোক মেরে ফেলেছে, হত্যাকাণ্ড হয়েছে, তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো, এই প্রশ্নগুলি আসবে। এগুলি আমরা দূরদর্শিতার অভাব থেকে আমরা অনেক কিছু করি। গণ অভ্যুত্থানের দায়মুক্তি আইনটি কোন সময় অবধি জারি করা হবে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এবারও আইন করার ক্ষেত্রে অতীতের ঘটনাগুলোই আলোচনায় আসছে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা, তার কাছে যাচ্ছি। রেজওয়ানা করিম স্নিগ্ধা, স্বাগত আপনাকে। একজন আইন বিশেষজ্ঞ দূরদর্শিতার অভাবের কথা বলছিলেন। এই যে গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের কর্মকাণ্ডকে দায়মুক্তি দেওয়ার আইন করার উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? না, এখানে সম্ভবত স্বাধীন মালিক বলছিলেন। উনি যে কথাটা বলেছেন, এই পুরো প্রসেসটার একটা খুব গুরুত্বপূর্ণ সংকট হচ্ছে আপনি বা আমরা যখন এই কাজগুলো করি, আপনি দেখবেন যে খুব প্রম্পট রিয়াকশন, মানে এটার এই রিয়াকশনগুলো এগুলো খুব রিয়াকশনারি ল। প্রথম কথা হচ্ছে এটা, মানে এই আইন মুক্তি বা দায় মুক্তির ব্যাপারগুলো কিন্তু এরকম না যে একটা এখানে জুরিস বোর্ড বসেছে, দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো চাচ্ছে অ্যান্ড দেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঘটনাটা এরকম হচ্ছে না, একটা প্রম্পট একটা রিয়াকশন আছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলিটিক্স অফ ইম্পিউনিটির, মানে এই জাতীয় লয়ের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণভাবে সামনে আসে সেটা হচ্ছে দিস ল ইজ সিগনিফিক্যান্টলি টু প্রোটেক্ট সামওয়ান, মানে কাউকে আপনি এখানে রক্ষা করতে চাচ্ছেন। এটা কিন্তু এই দায় মুক্তির রাজনীতির একটা অংশ। এই রাজনীতির মাত্রাটা কতখানি এবং সেটা জাতীয় রাজনীতি বা মূলধারা রাজনীতি থেকে আদৌ প্রভাব ফেলে কিনা? আবশ্যিকভাবে, কারণ এটি করাই হয় তখন, আপনি খেয়াল করে দেখবেন যখন রিজিম নড়বড়ে থাকে। এটা আরেকটা খুব ইন্টারেস্টিং, মানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইদার ওয়ে, আপনি কোনো একটা ফিক্সড কিছু পিপলকে আপনি জানেন আপনি তাদেরকে পানিশ করতে চাচ্ছেন, যেটা 96-এর ক্ষেত্রে হয়েছে। এর আগে যদি আপনি জানেন 75-এর রক্ষী বাহিনীর কথাটা যেটা আসলো, সেটাও গুরুত্বপূর্ণ, কারণ রক্ষী বাহিনী এমন কিছু কর্মকাণ্ড করেছে আপনি জানেন যেটি কিনা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি তাকে একটা বিপদে ফেলতে পারে। এইগুলো তো আপনার এটা একটা প্রসেসের অংশ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দায় মুক্তির প্রসঙ্গটা এজন্যই এখন এসেছে, তার কারণ এখন যিনি বা যারা এই দায় মুক্তির কথা বলছেন, খুব তাড়াতাড়ি একটি নির্বাচন যদি হয় তাহলে রিজিমের একটি পরিবর্তন হবে, এবং এই রিজিমের যদি পরিবর্তন না হতো, আমার অ্যানালাইসিস বলে, তাহলে কিন্তু দায় মুক্তির প্রসঙ্গটা এখন আসতো না। তার মানে হচ্ছে দায় মুক্তির একটা টার্মিনাল একটা টাইম আছে, মানে ইট ইজ নট অলওয়েজ যেটা হয়। এটা কখন হয়? যখন আপনি কোনো কিছুকে বিহাইন্ড দ্য সিন নেগোশিয়েট করার চেষ্টা করেন। রাষ্ট্র কাকে শাস্তি দিবে, রাষ্ট্র কোন শাস্তিকে, কোন অপরাধকে শাস্তিযোগ্য বলে বিবেচনা করবে, এই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে চাচ্ছেন, কারণ আপনি জানেন আপনার রেজিম পরিবর্তন হচ্ছে, যেটি বর্তমান কনটেক্সটে খুবই সুস্পষ্ট। যেমন এটার সংকট কোথায় হচ্ছে? এটা সংকট হয়েছে যে কোনো আন্দোলন, যে কোনো গণঅভ্যুত্থান, যে কোনো বিপ্লব হলেই আমরা যে ধ্বংসাত্মক ক্রিয়া করি, খেয়াল করে দেখেন, এবং ইতিহাসের কলঙ্কিত বিষয়গুলো কিন্তু এই দায় মুক্তির ভিতরে পড়েছে। সেটি 75-এর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের তার নৃশংস তার পুরো পরিবারকে মেরে ফেলা হোক, অথবা তার রক্ষী বাহিনীর যে কর্মকাণ্ড করা হয় সেটার কথা বলেন, অথবা এই যে বিএনপির শাসনামলে যে আপনার যে ঘটনাটা অপারেশন ক্লিন হার্ট সেটার কথা বলা হোক। এবং আমি নিশ্চিত থাকতে পারি যে আজকে থেকে 5 বছর পরে এরকম আরও অনেক অপারেশন আজকে আসবে, যেটির নাম এই মুহূর্তে এই দেশে নেওয়া যাচ্ছে না। তার কারণ তারা এখন এই মুহূর্ত পর্যন্ত ক্ষমতাবান, কিন্তু তারাও জানেন যে খুব তাড়াতাড়ি যদি রেজিম পরিবর্তন হয় এই ক্ষমতার একটা পালাবদল হবে। কিন্তু ক্ষমতার পালাবদল হলে এই আইনটা আসলে কতখানি স্থায়ী হবে, টেকসই হবে কিনা আদৌ? কারণ আইন পাল্টে যাওয়ার, আইন বাতিল হয়ে যাওয়ার নিদর্শন তো আগেই আছে। ক্ষমতার পালাবদল হওয়ার পরে এই আইনটা টেকসই বা যতক্ষণে আপনি বাতিল করবেন ততক্ষণ এটা সুরক্ষা দিতে পারবে কিনা শেষ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত তো যাদেরকে আপনি রক্ষা করতে যাচ্ছেন তারা দেশ থেকে চলে যাবে। আচ্ছা, তো সুরক্ষা তো ওভাবেই নিশ্চিত হয়ে আসছে, এবং এটি একটি অসুস্থ চর্চা। আমি এখানে মেম্বেকে বলতে চাই, এবং এই চর্চার
খেসারত কিন্তু বাংলাদেশ জাতিরাষ্ট্র বারংবার দিয়ে আসছে। এমনকি এই যে আমি এখানে যিনি বিশ্লেষক ছিলেন তিনি একটি কথা বলেছেন, এটিও কিন্তু প্রবলেমেটিক কথা, মানে ৭১-এর যে যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যারা ওই সময় তৎকালীন সময়ে বিরোধী অবস্থান নিয়েছিল তাদেরকেও কিন্তু ইনফর্মাল ওয়েতে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আইন করে না হলেও ক্ষমার মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছিল। এখন এই যে সংকটের কথা আপনি বলছিলেন তার মধ্যে ঝুঁকিগুলো কোথায়? অর্থাৎ এই একটা আইন যে আইন সরকার করতে চাইছে সেখানে আসলে কারা লাভবান হতে পারে বলে আপনি সন্দেহ করছেন? সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে প্রতিহিংসা। প্রতিহিংসা এক্সিস্ট করবেই। আপনি, এবং সবচেয়ে বড় সংকট হচ্ছে এই দায় মুক্তির চর্চা যখন থাকে তখন কোনো ইনস্টিটিউশন কখনো স্বাধীন হয় না। একটি দেশের ইনস্টিটিউশনকে স্বাধীন করতে গেলে আপনি এই ধরনের দায় মুক্তি জাতীয় ল করতে পারেন না। এটিই প্রমাণ করে যে রাষ্ট্রের ভিতরে দুটি রাষ্ট্র থাকে। সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করবে আপনি মনে করেন? অবশ্যই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করবে, কারণ আপনি যখন এ ধরনের একটা আইন করে দিবেন তখন ব্যক্তির তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের কোনো অপরাধ যে সে ফাইল করবে সেটা কোনো সুযোগ নেই। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, রেজিম পরিবর্তন হয়েছে, বিপ্লব হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু বিপ্লব হওয়ার অর্থ কিন্তু এটা না হতে পারে না যে আপনি নৃশংসতার চরম মাত্রা ছাড়িয়ে যাবেন, অর্থাৎ নিরপরাধ কোনো মানুষকে আপনি মেরে ফেলার বৈধতা পেয়ে যাবেন। এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই যে একটা মোরালিটি, এটি শুধু ইনস্টিটিউশন না, এটি কিন্তু এখন সবচেয়ে বড় সংকট আমার তরুণ প্রজন্মকেও ভীষণভাবে মিসগাইডও করতে পারে। আচ্ছা, সেই সংখ্যার কথা বলছেন আপনি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি, তবে জয় পরাজয় নিয়ে নানা সমীকরণ চলছে সারা দেশের নির্বাচনের মাঠে। উত্তরের জেলাগুলো ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতারা জানাচ্ছেন ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক হিসাব নিকাশকে চ্যালেঞ্জে ফেলতে পারে এবারের ভোট। বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিগত দিনের প্রভাব বলয়ে নতুনত্বের ইঙ্গিত দেখছেন কেউ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় একসময় জাতীয় পার্টির প্রভাব দেখা গেলেও গণঅভ্যুত্থানের পর তাদের নিষ্ক্রিয়তায় নিজেদের উপস্থিতি বাড়াতে তৎপরতা চালাচ্ছে বিএনপি ও জামায়াত। ফলে মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আবার এখনও কয়েকটি আসনে সমমনা দলগুলোর সাথে সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি বিএনপি ও জামায়াত দুই দলেরই, জানিয়েও সমর্থকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা গেছে। কয়েকটি জেলা ঘুরে দেখা গেছে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে অনেক জায়গা থেকে ব্যানার পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে, তবে এখনও কিছু ব্যানার ও পোস্টার চোখে পড়ছে উত্তরের পথে। ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পরেই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এখন আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল হাসান। মুকিমুল, উত্তরবঙ্গের নির্বাচনী এলাকাগুলোর খবরাখবর সংগ্রহ করছেন। মুকিমুল যুক্ত হয়েছেন বগুড়া থেকে। মুকিমুল, উত্তরবঙ্গের পথে যাওয়ার সময় তো ঢাকা বিভাগেরও কয়েকটি জেলা এবং নির্বাচনী এলাকা আপনার দেখা হয়েছে। বাংলাদেশ নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুত হয়ে উঠছে? নির্বাচনী আলোচনাগুলো কিভাবে মাঠে ময়দানে সাধারণ মানুষের মধ্যে আবর্তিত হচ্ছে? হ্যাঁ, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করি যে নির্বাচনের মাঠে আসলে প্রকৃত অবস্থা বোঝার জন্য ঠিক ভোটের আগে যে প্রচারণার মধ্য পর্যায়ে গিয়ে একটি অবস্থা বোঝা যায়। তবে এবার আমি ঢাকা থেকে আজকে আসার পথে বেশ কয়েকটি জেলা, বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলা অতিক্রম করে বর্তমানে বগুড়ায় আছি, এবং বগুড়া শুধু না এবং আশপাশের জেলাগুলোতে যারা স্থানীয় গণমাধ্যম কর্মী রয়েছেন এবং এর পাশাপাশি যারা ভোটার রয়েছেন, যারা পরিচিত, আমার ব্যক্তিগতভাবে পরিচিত, তাদের অনেকের সাথে কথা বলছি। এবং নির্বাচন নিয়ে কাজ করার কারণে বেশ কয়েকদিন ধরে আমি এই বিষয়গুলি নিয়ে খোঁজখবর রাখছিলাম। বিশেষ করে উত্তরের দুটি বিভাগের কথাই যদি আমি বলি, রংপুর এবং রাজশাহী বিভাগ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি ঠিকই, কিন্তু আমরা যদি উত্তরের দুটি বিভাগকে দেখি এবং মানে আমাদের যারা গণমাধ্যম প্রতিনিধি রয়েছেন, যারা সহকর্মী রয়েছেন, তাদের সাথেও কথা বলেছি এবং তারা যে জিনিসটি বলছেন যে এই নির্বাচন ঘিরে এবার ভোটের সমীকরণ হিসাব নিকাশ অতীতে যেভাবে দেখা হতো তার থেকে কিন্তু একটি আলাদাভাবে বিশ্লেষণ করার সুযোগ আছে। আমি যদি বলি সেক্ষেত্রে, যেমন নির্বাচনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে উত্তরের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, এই দুটি বিভাগের ক্ষেত্রে রংপুর বিভাগকে একসময় মনে করা হতো জাতীয় পার্টির ঘাঁটি, এবং সে জায়গায় জাতীয় পার্টির পাশাপাশি বিএনপির ভোট ছিল এবং আওয়ামী লীগের ভোটও ছিল, তবে তুলনামূলক সেটি জাতীয় পার্টির সাথে অন্য দলগুলোর তুলনা ছিল না। তবে এই ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতা এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বা বিগত ৩-৪টি নির্বাচনে সেই অবস্থা কিন্তু বেশ পরিবর্তন এসেছে। এবং আমিও যাদের সাথে কথা বলেছি, স্থানীয় গণমাধ্যম কর্মী কিংবা সেখানে থাকা বিভিন্ন ভোটার কিংবা বিভিন্ন পেশার মানুষ, তাদের সাথে টেলিফোনে কথা বলেছি বাস্তবতা বোঝার জন্য। এবং এর পাশে যদি আমি বলি, বর্তমান যে বগুড়া জেলায় আছি, এই বগুড়াকে বলা হয় যে এখানে আসার পরে আমরা বিএনপি জামাত দুইটি পক্ষের সাথে কথা বলেছি। বিশেষ করে বগুড়াকে বলা হয় বিএনপি তীর্থস্থান কিংবা বিএনপির সবচেয়ে শক্ত ঘাঁটি যদি ধরা হয় সেটিকে বগুড়া ধরা হয়। এবং বগুড়ার দুজন নেতা, অর্থাৎ বিএনপি এবং
জামায়াতের দুই পক্ষেরই দুজন জেলা পর্যায়ে শীর্ষ নেতার সাথে আমি কথা বলেছি আজ সন্ধ্যায়, এবং তারা যে জিনিসটা বলছেন, তারা দুটি দলই কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আগামী নির্বাচনে কি ধরনের ভোটারদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো কিংবা তারা কোন কোন বিষয়গুলোকে জোর দিচ্ছেন, বিশেষ করে আগামী নির্বাচনটাকে কেউ কিন্তু সহজভাবে দেখছেন না। প্রথমত এখানে বিষয়গুলো সহজভাবে দেখছেন না, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি তাদের মধ্যে রয়েছে। মুকিমুল, ধন্যবাদ জানাতে চাই যুক্ত হওয়ার জন্য। মুকিমুল হাসান বলছিলেন বগুড়া থেকে যুক্ত হয়ে। রেজনা করিম স্নিগ্ধা রয়েছেন সঙ্গে। নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে? এখন পর্যন্ত এখানে দুই মাত্রাই হয়েছে। ডেফিনেটলি আমি বলতে চাই যে জনাব তারেক রহমানের আগমন এবং বেগম খালেদা জিয়ার প্রয়াণের পরে নির্বাচনী আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে, মানে জনমনে নির্বাচনের পরিবেশে কিছু নতুন উপাদান ডেফিনেটলি যুক্ত করেছে, যেটা কিন্তু বিফোর দ্যাট এরকম ছিল না, কোয়াইট বিট ডিফারেন্ট। মানে এক অর্থে বলা যায় যে আমরা কিছু দলকে দেখেছি একচ্ছত্রভাবেই করতে, এটি একটা বিষয়। নির্বাচনী পরিবেশের শঙ্কা কিন্তু সবসময় রয়েই যাচ্ছে, সেটা কন্টিনিউয়াসলি নিরাপত্তা এবং সেটি আপনি সম্প্রতি কেরানীগঞ্জের একটি ঘটনা, কোনো এক অদ্ভুত কারণে ওনাদের আগমনের এবং প্রয়াণের কারণে মিডিয়া থেকে একটু আড়াল হয়ে গেছে। কেরানীগঞ্জে একটি মাদ্রাসাতে সম্ভবত বোমা হামলা হচ্ছিল, মানে বোমা তৈরি করা হচ্ছিল এবং সেটি বাস্ট হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আছে, নির্বাচনী পরিবেশের সাথে কানেক্টেড। কারণ নির্বাচন চলাকালীন সময়ে কি ধরনের নিরাপত্তা থাকবে সেটা একটা বিষয়। আর এই যে ঘাঁটি বা যা কিছু যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনটি আসলে কোনোভাবেই 2008-এর মতো কিন্তু একটি ইলেকশন হচ্ছে না, আবার এটি কিন্তু 2024-এর মতো একটি ইলেকশন হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই এই ইলেকশনের যে ক্যামোফ্লেক্সটা, এটা শেষ পর্যন্ত কে যে তৈরি করতে পারবে নির্বাচনের আগের দিন পর্যন্ত বোঝাটা কিন্তু আসলে কঠিন। তবে মনস্তাত্ত্বিক পরিসরে পাবলিক রিপ্রেজেন্টেশনে হয়তোবা বিভিন্ন সময় বিভিন্ন জন এগিয়ে যাচ্ছে। আচ্ছা, ইরানের সরকার বিরোধী আন্দোলন এক নতুন পর্যায়ে পৌঁছেছে, অনেকের কাছেই যা নজিরবিহীন। 16 দিন পার করেও বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন, নিহত হয়েছেন কয়েকশো ইরানি। দেশব্যাপী ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ নতুন এক পর্যায়ে পৌঁছেছে, এমনটাই মনে করছে বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 47 বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি বলেই মত অনেকের। শহরের পর শহর, বড় নগর থেকে ছোট অচেনা জনপদ, সবখানে মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে। আর এই বিক্ষোভের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সমর্থনের কথা জানাচ্ছেন, আবার ইরানও দিচ্ছে পাল্টা হুমকি। তাহলে প্রশ্ন হলো, এবারের আন্দোলন আগের আন্দোলনগুলোর চেয়ে আলাদা কেন? কেন একে বলা হচ্ছে নজিরবিহীন? বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভকে অভূতপূর্ব বলার সবচেয়ে বড় কারণ এর ব্যাপ্তি আর তীব্রতা। সমাজবিজ্ঞানের গবেষক এলি খোরসান্তফার বলছেন, বড় শহরে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ছোট শহরগুলোতে, যেসব জায়গার নাম মানুষ আগে হয়তো শুনেইনি। ইরানে এর আগেও আন্দোলন হয়েছে। 2009 সালের কথিত গ্রিন মুভমেন্ট ছিল মূলত মধ্যবিত্তের আন্দোলন, আর সেটি সীমাবদ্ধ ছিল শুধু বড় শহরগুলোতে। 2017 ও 2019 সালের আন্দোলনগুলো হয়েছিল মূলত দরিদ্র এলাকাগুলোতে। 2022 সালে মাশা আমিনের মৃত্যুর পর যে বিক্ষোভটি হয়েছিল, সেটি ছিল এর সঙ্গে তুলনাযোগ্য সবচেয়ে বড় আন্দোলন। কিন্তু পার্থক্য হলো 2022 সালের আন্দোলন 6 দিন পর গিয়ে তুঙ্গে উঠেছিল, আর এবারের আন্দোলন 28 ডিসেম্বর শুরু হওয়ার পর থেকেই ক্রমশ আরও বড় হচ্ছে, থামার কোনো লক্ষণ নেই। 2022 সালের মতোই এবারের বিক্ষোভ শুরু হয়েছিল একটি নির্দিষ্ট ক্ষোভকে কেন্দ্র করে, তবে খুব দ্রুতই সেটি পুরো ব্যবস্থার বিরুদ্ধে অভিন্ন দাবিতে রূপ নেয়। ডিসেম্বরের শেষ দিকে ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের দরপতন নিয়ে তেহরানের কেন্দ্রস্থলে বাজার ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করে। সেখান থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের তুলনামূলক গরিব পশ্চিমাঞ্চলে, ইলাম ও লোরেস্তানের মতো এলাকায়। এরপর হাজার হাজার থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নামতে শুরু করে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর ভয়াবহ অর্থনৈতিক সংকটে নাকাল। মানুষ স্লোগান দেয়, স্বৈরাচার নিপাত যাক। এই বিক্ষোভে শুধু নীতির পরিবর্তন নয়, সরাসরি আয়াতুল্লাহ খামেনি এবং তার নেতৃত্বাধীন সরকারের অপসারণের দাবিও ওঠে। নির্বাসনে থাকা ইরানের নেতা রেজা পালভির প্রভাব এখানে চোখে পড়লেও বিশ্লেষকদের মতে এর মানে এই নয় যে বিক্ষোভকারীদের সবাই তাকে ক্ষমতায় আনতে চায়। 2022 সালের আন্দোলনে একটি বড় দুর্বলতা ছিল নেতৃত্বের অভাব।
এবারের আন্দোলনে সেই জায়গায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। নির্বাসনে থাকা রিজা পাহলভি দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। তার পিতাকে 1979 সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভ দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা অবস্থায় পাহলভি নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তার আহ্বান সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তরুণরা একে অন্যকে রাস্তায় নামতে উৎসাহিত করছে। বিশ্লেষকদের মতে পরিচিত বিরোধী ব্যক্তিত্বদের উপস্থিতি বিক্ষোভকারীদের মনে একটি বার্তা দিচ্ছে, সরকার পতনের পর একটি বিকল্প আছে। তবে অনেকের মতে পাহলভির প্রতি সমর্থন রাজতন্ত্র ফেরানোর ইচ্ছা নয়, বরং ইসলামী শাসনের বিকল্প না পাওয়ার হতাশার বহিঃপ্রকাশ। এবারের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। হোয়াইট হাউসের সমর্থন এবার অনেকটাই প্রকাশ্য। ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে হামলার হুমকি দিয়েছেন, যা আগে কখনো হয়নি। 2009 সালের আন্দোলনে বিক্ষোভকারীদের সমর্থন না দিতে পেরে ওবামা পরে দুঃখ প্রকাশ করেছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিক্ষোভকারীরা দেশের শত্রুদের দ্বারা পরিচালিত। কিন্তু বাস্তবতা হলো, আগের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের বন্ধু কম। এই আন্দোলনের শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং আমেরিকা ইসরায়েলের হামলার পর। সাংবাদিক আব্বাস আব্দির মতে, সরকার চাইলে এই পরিস্থিতিকে জনগণের সঙ্গে সংহতির সুযোগ হিসেবে ব্যবহার করতে পারত, কিন্তু তারা তা পারেনি। কিছু বিশ্লেষক মনে করেন, সাম্প্রতিক সামরিক আঘাতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মর্যাদা জনগণের চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষক এলি খোরসানফারের ভাষায়, এই আন্দোলনের সবচেয়ে বড় পরিবর্তন হলো নারীরা বলছে তারা দমনমূলক সরকারের ভয় কাটিয়ে উঠতে পেরেছে। সব মিলিয়ে এবারে ইরানের বিক্ষোভ শুধু একটি ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এর ব্যাপ্তি, নেতৃত্বের ছায়া, আন্তর্জাতিক রাজনীতি আর যুদ্ধ পরবর্তী বাস্তবতা এটিকে নজিরবিহীন করে তুলেছে। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা, তার কাছে যাচ্ছি আবারও। বেশ কয়েকটি ফ্যাক্টরের কথা প্রতিবেদনে উঠে এসেছে, আপনি কোনটিকে এগিয়ে রাখবেন? প্রথম কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ইরানের এই পুরো ব্যাপারটা এত মাল্টি লেয়ার্ড, মানে ইরানের বিক্ষোভে যেভাবে এখন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন দুটো অ্যাঙ্গেলে আলোচনাটা হচ্ছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জায়গা থেকে এই আলাপটা হচ্ছে, সেটি হচ্ছে আপনার ইসলামী শাসনতন্ত্র হিসেবে বা ইরানের সাথে ইসরায়েলের যে কানেকশন, সেটিকে মাথায় রেখেও কিন্তু আরেকটি আলাপ খুব জোরপূর্বক হচ্ছে। কিন্তু ঘটনা কিন্তু এর থেকে আরেকটু গভীরে, মানে ইরানের ইন্টারনাল কনফ্লিক্টটা মূলত কিন্তু ইকোনমিক ক্রাইসিস নিয়ে, মানে এইখানে যে ঘটনাটা ঘটছে ইকোনমিক ক্রাইসিস, এখানে খুব গুরুত্বপূর্ণ ক্রাইসিস। যদি যুক্তরাষ্ট্রের নীতি এবং অন্যান্য নিষেধাজ্ঞা এইগুলো কার্যকর না হতো, ক্ষোভ এবং ইরানের অর্থনৈতিক অবস্থা এই জায়গায় গিয়ে পৌঁছতো কিনা? এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের অর্থনীতি জায়গায় পৌঁছাতোই, তার কারণ খামেনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে তার পুরো ফোকাসটাই আছে হচ্ছে আপনার পারমাণবিক যে যুদ্ধ, সক্ষমতা সেটি অর্জন করতে যাচ্ছে। এবং তার থেকেও খুব গুরুত্বপূর্ণ, 2022 সালের মাসা আমিনির যে আন্দোলনটি, এটি কিন্তু নজিরবিহীন একটি ব্রুটালিক আন্দোলন ছিল, মানে মাসা আমিনির সাথে যেটা হয়েছে, এবং সেটি কিন্তু অনেক বড় একটা জায়গা আছে। তখনও কিন্তু আমেরিকার মতো কান্ট্রি বা বাইরে থেকে এই বিষয়টাকে সাপোর্ট করা হয়নি। এখন যে ঘটনাটা হয়েছে আজকে থেকে 47 বছর আগে, যখন ইরানে এর আগের আন্দোলনটি হয়েছিল, সেটিও কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং সেই সময় ইরান যারা ছিলেন, এই পাহলভির বাবা, তখন কিন্তু এটা ব্রিটেন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ এখানে প্রভাবটা সাম্রাজ্যবাদ বিরোধিতার একটা বিষয় ছিল। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, যে ইরানের সাথে যে আলাপটা হচ্ছে, এটি কিন্তু ইরানের অভ্যন্তরীণ মানুষজন কিন্তু কোনোভাবেই এই বারংবার দেখাচ্ছে তারা কিন্তু এই শাসনটা মেনে নিচ্ছে না। তার কারণ এখানে একটি একমাত্রার ধর্মীয় যে শাসন ব্যবস্থা। একটা ছোট আমি না বলে পারছি না, রাপানজেলা নামে একটি কার্টুন আছে, খামেনি আদেশ দেন রাপানজেলাকেও কার্টুনেরকেও হিজাব পরিয়ে কার্টুন দেখাতে হবে। এটি নারীর উপরে একটা অবদমন, ক্লিয়ারলি বুঝতেই পারছি। এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, ইরানের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মূলত, সেটিকে এই পরিস্থিতিতে কোনো বিশেষ পরিবর্তন আনতে পারে? ইরানের সাথে ট্রাম্পের যে যোগাযোগ করার কথাটা আপনি বলছেন, সেটি এই পরিস্থিতিতে ডিপেন্ড করবে যে রাশিয়া এবং চীন, দেখবেন দে কিপ সাইলেন্ট। এবং এখানে আমি নেভাল ড্রিলের কথাটা বলতে চাই। সাউথ আফ্রিকার যে কনটেক্সট আপনি দেখবেন যে তারা একটা শো ডাউন করেছে, এটা কিন্তু একটা সিম্বলিক অ্যালায়েন্স, যেখানে চীনও
একটা সিম্বলিক অ্যালায়েন্স দিয়েছে। সো এটার একটা ইম্প্যাক্ট পড়ার এখানে খুব সমূহ সম্ভাবনা আছে। অর্থাৎ সেই সমীকরণ এখানে কিভাবে কাজ করে তার উপর ডিপেন্ড করছে। এই বিষয়গুলো এতটা সহজভাবে সমাধান করা সম্ভব না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে রাজধানী তেহরানে আয়োজিত নজিরবিহীন এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার ভাষায় স্পষ্ট বার্তা, ট্রাম্প, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আসো খেলা হবে। আর এই বার্তা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও দাঙ্গার বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিকের প্রতি সমর্থন জানাতে সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এই বিশাল সমাবেশে গালিবাফ বলেন, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধ জাহাজ ও সেনা সদস্যরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে দেখুন এই অঞ্চলে আমেরিকান জাহাজ ও ঘাঁটির কি পরিণতি হয়। ইরানি জাতির প্রতিরোধ এমন হবে যা ইতিহাসে নিপীড়ক শাসকদের জন্য স্থায়ী শিক্ষা হয়ে থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে খুব শক্ত বিকল্প বিবেচনার কথা জানিয়ে সামরিক হামলার ইঙ্গিত দেন। এর প্রতিক্রিয়ায় গালিবাফ সতর্ক করে বলেন, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে পরামর্শ পাচ্ছেন তা যেন অতীতের ভুল হিসাবের পুনরাবৃত্তি না হয়। তার ভাষায়, ভুল সিদ্ধান্তের পর অনুশোচনার কোনো মূল্য থাকবে না। ইরানি পার্লামেন্ট স্পিকার আরও বলেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়ে ইরানি জনগণ আবারও শত্রুদের পরাজিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর আহ্বানে জনগণ মসজিদে অবস্থান নেয়। বসির স্বেচ্ছাসেবক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করছে বলেও তিনি দাবি করেন। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, ওই সংঘাতে ইরানি সশস্ত্র বাহিনী জনগণের সহায়তায় প্রতিপক্ষকে পরাজিত করেছে। তার দাবি, ওই যুদ্ধে অন্তত 1064 জন ইরানি নিহত হন এবং ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ বন্ধ হয়। ইরানি পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেন, সাম্প্রতিক দাঙ্গায় অর্থনৈতিক সংকটজনিত বৈধ প্রতিবাদকে কাজে লাগিয়ে বিদেশি সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে তার ভাষায়, শত্রুরা আবারও ভুল করেছে। বিভিন্ন ধর্ম, ভাষা ও রাজনৈতিক মতের প্রায় 9 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে ইরানি জাতির শক্তি ও জনগণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গালিবাফ বলেন, বিভ্রান্ত ও অহংকারী মার্কিন প্রেসিডেন্টের প্রকৃত প্রতিপক্ষ কোনো ব্যক্তি বা সরকার নয়, বরং ট্রাম্পের প্রতিপক্ষ হলো ঐক্যবদ্ধ ইরানি জনগণ। ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল, তিনি এখানে প্রায় নানা পোস্ট করেন। এসব পোস্টের মাধ্যমে অনেকটা পরিষ্কার হয়ে যায় তার মনোভাব। এই যেমন 12 জানুয়ারি এই ছবিটি পোস্ট করেছেন ট্রাম্প। এতে লেখা, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তিনি, অথচ 3 জানুয়ারি নিকোলাস মাদুরোকে অপহরণের পর ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এসব পোস্টে স্পষ্ট হয়েছে যে আন্তর্জাতিক আইনের থোড়াই কেয়ার করেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে সফলভাবে অপহরণ করতে পেরে আরও বেশি বেপরোয়া তিনি। মাদুরোকে অপহরণের পর গ্রিনল্যান্ড দখলের চিন্তা, ইরানের সার্বভৌমত্বের তোয়াক্কা না করে দেশটিকে একের পর এক হুমকি, কিউবাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাপ সৃষ্টি, এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন অনেকটা রাজা হিসেবে। গত বছর 15 জুন ট্রাম্পের জন্মদিনে যুক্তরাষ্ট্রের প্রায় 100 জায়গায় নো কিংস আন্দোলন করেছেন মার্কিনীরা। তাদের দাবি, দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসে রাজার মতো আচরণ করছেন ট্রাম্প। CNN এর এক প্রতিবেদনও বলছে, নিকোলাস মাদুরোকে অপহরণের পর প্রায় রাজা বনে গেছেন ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় তার বৈশ্বিক ক্ষমতার কোনো সীমা আছে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ, একটি সীমা আছে, আমার নিজের নৈতিকতা, আমার নিজের মন, এটিই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে। এর আগে টুইটারে এক পোস্টেও তিনি বলেন, যে ব্যক্তি তার দেশকে রক্ষা করে সে কোনো আইন লঙ্ঘন করে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য কোনো সার্বভৌম দেশের উপর হামলা বা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। তবে এসব মানার মতো সময় কি আর ট্রাম্পের আছে? তিনি যে কোনোভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত। গ্রিনল্যান্ড দখল নিয়ে তার মন্তব্য, আমরা গ্রিনল্যান্ড না নিলে রাশিয়া বা চীন নেবে, আর আমি সেটা হতে দেব না। আমি তাদের সঙ্গে চুক্তি করতে চাই, এটাই সহজ পথ, কিন্তু যেভাবেই হোক শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড আমাদেরই হবে। ইরানের ব্যাপারেও ট্রাম্পের একই সুর। তিনি জানিয়ে দিয়েছেন, ইরানের বিক্ষোভকারীদের সহায়তা করবে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষমতাসীনদের স্বৈর শাসক মনে করেন ট্রাম্প। কিউবার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের 47তম এই প্রেসিডেন্ট মনে করেন দেশটি তাদের কথা মতো উঠবে এবং বসবে। ট্রুথ সোশ্যালে লিখেছেন,
কিউবায় আর এক ফোঁটাও তেল বা $1 যাবে না। আমি পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা যেন একটি সমঝোতায় পৌঁছায়। কোনো দেশকে চুক্তি করতে বাধ্য করার এখতিয়ার নেই তার, তা সত্ত্বেও দেশটিকে চাপ দিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর এলিজাবেথ হ্যারিসন বলেন, যে কোনো প্রেসিডেন্টকে রাজা তখনই বলা হয় যখন তিনি নিয়ম, ভারসাম্য ও গণতান্ত্রিক সীমা অগ্রাহ্য করে এককভাবে সিদ্ধান্ত নেন। তার ব্যাখ্যা অনুযায়ী একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে সেনা ব্যবহার, কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় সামরিক অপারেশন এবং বহুল বিতর্কিত সব নির্বাহী আদেশ, এসব আচরণই ট্রাম্পকে রূপক অর্থে রাজা হিসেবে আবির্ভূত করেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।